স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান ওয়ালাইকুম আসসালাম। পদার্থবিজ্ঞান জুম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। অনেকে জয়েন করতেছো এখনো, তোমাদের সাউন্ড গুলা মিউট করে রাখবা, তাহলে আমার কথা শুনতে পাবো। দেখো আমরা আমি গত ক্লাসটা তো পদার্থবিজ্ঞান প্রথম পত্র দিয়ে শুরু করেছিলাম। পরবর্তীতে আমাদের যে আরেকজন স্যার ক্লাস নিচ্ছেন আনিস স্যার, উনি বললেন যে আচ্ছা উনি প্রথম পত্র ব্যাখ্যা চ্যাপ্টারটা পড়াবেন, তো আমি আজকে দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার শুরু করবো। তো ওই ভেক্টর যেটা প্রথম পত্রের চ্যাপ্টার, এটা আমাদের আনিস স্যার পড়াবেন। তো দেখো যে তোমাদের সাউন্ড গুলো অনেকের মিউট হওয়া নাই। আলামিন ইবনে ফারুক, তোমার সাউন্ডটা অফ করো। এমডি জায়ান, তোমার ভিডিও মোড অফ করো। আচ্ছা দেখো, আজকে আমরা পদার্থবিজ্ঞান, তোমাদের আগেই বলেছিলাম যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রেও 100 নাম্বার এবং দ্বিতীয় পত্রেও 100 নাম্বার। কিন্তু আমাদের অভ্যন্তরীণ পরীক্ষাগুলা, অর্থাৎ তোমরা যে এখন পরীক্ষা দিবা যেটা অর্ধবার্ষিক পরীক্ষা, আজকের দুইটা পরীক্ষা হবে, একটা হবে অর্ধবার্ষিক পরীক্ষা আর একটা হবে বার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষা এখানেও তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে পরীক্ষা হবে। আবার এয়ার ফাইনাল যেটা বার্ষিক পরীক্ষা, সেখানেও ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে হবে। শুধুমাত্র টেস্ট পরীক্ষা হবে 2 পেপার আলাদা আলাদা এবং বোর্ড পরীক্ষা 2 পেপার আলাদা আলাদা হবে। তাহলে আমাদের যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো, সেগুলা ফার্স্ট পেপারে 50 নাম্বার, সেকেন্ড পেপারে 50 নাম্বার, এই 100 নাম্বারের পরীক্ষা হবে। বলতে পারো কিভাবে? যেমন 100 নাম্বারের মধ্যে তো তোমাদের 40 হলো সৃজনশীল, তাই না? সৃজনশীল, এরপরে হলো 25 হলো, তোমরা 5টা তো দিবা, তাহলে তোমার হলো 5টা 50 নাম্বার হলো সৃজনশীলে, 5টা সৃজনশীলে 10 নাম্বার করে 50। আর হলো 25 হলো ব্যবহারিক, আর 25 হলো বহু নির্বাচনী। স্যার 5 মার্ক কত? এই 100 নাম্বারের মধ্যে দেখো, এইখানে আমরা যে সৃজনশীল করব মূলত 8টা সৃজনশীল। 8টার মধ্যে 4টা হলো প্রথম পত্রের, 4টি প্রথম পত্র, আবার 4টা থাকবে দ্বিতীয় পত্র।
এরকম ভাবে বহু নির্বাচনী যে 25টা অবজেক্টিভ থাকবে, এর মধ্যে একটার মধ্যে হলো প্রথম পত্রে হয়তো 13টি আর দ্বিতীয় পত্রে হয়তো 12টি। তার মানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে হবে অভ্যন্তরীণ পরীক্ষা, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা। তোমরা অনেকে সিলেবাস জানতে চাইছিল, তো সেই ক্ষেত্রে অর্ধবার্ষিক পরীক্ষা হবে ফার্স্ট পেপারে আমরা যে কয়টা চ্যাপ্টার শেষ করতে পারবো, যদিও এখন করোনাকালীন বন্ধ চলছে, সেই ক্ষেত্রে আমরা তো ক্লাসে যেভাবে শেষ করতাম সেভাবে হয়তো পারবো না, সেই গতিতে হয়তো শেষ করা যাবে না। এখানে একটা ক্লাস নিয়ে আমরা 20 থেকে 25 মিনিট, সেই ক্ষেত্রে আমরা নর্মালি ক্লাস নিতাম 45 বা 40 মিনিট। এখানে পার্টিসিপেন্ট থাকে অল্প কয়েকজন, আমাদের স্টুডেন্ট হলো প্রায় 200। তো সেই ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে। তোমরা সেকেন্ড পেপারের 1 থেকে 3 এবং ফার্স্ট পেপারের 1 থেকে 4 এই চ্যাপ্টার গুলো অন্তত পড়ে রাখো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। যদি করোনা পরিস্থিতি স্বাভাবিকে চলে আসে তাহলে হয়তোবা মার্চ এপ্রিলের দিকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, বা আরেকটু আগেও হতে পারে। তাহলে সিলেবাস বলতে শুধু চ্যাপ্টার সিলেবাস, নির্দিষ্ট কোনো টপিক সিলেবাস থাকবে না, সেই চ্যাপ্টারের ভিতরে সৃজনশীল এবং বহু নির্বাচন হবে। তো আজকে দেখো যে আজকে আমরা সেকেন্ড পেপারের যে বিষয়টা পড়ব। কত বলো? আর পাস মার্ক কত? পাস মার্ক হলো তোমার হলো, স্যার একটু লেখা দেন স্যার, দেখতে পারিনি স্যার। পাস মার্ক হলো 33% নাম্বার, আলাদা 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 আলাদা। যেমন হলো ব্যবহারিক 8 নাম্বার, বহু নির্বাচনী 8 নাম্বার, আর সৃজনশীল হলো তোমার হলো 14 নাম্বার। 18, 16 আর 14। স্যার আমার প্রথম পত্রের জন্য কয়টা বর্গ আর দ্বিতীয় পত্রের একটু বলে দেন। 14 না, এখন তুমি কি বলো? প্রথম পত্রের জন্য তোমার চ্যাপ্টার হবে 1 থেকে 4, আর দ্বিতীয় পত্রের জন্য 1 থেকে 3। এটি পড়ো, এরপরে যদি দেখি যে আমাদের আরো একটু সামনে যাওয়া গেছে, তাহলে মূলত আমরা অর্ধবার্ষিকে যেমন ফার্স্ট পেপারে তোমার 10টা চ্যাপ্টার আছে, অর্ধবার্ষিক পরীক্ষা কবে হবে? অর্ধবার্ষিক পরীক্ষা কোন পরীক্ষারই তো এখন গ্যারান্টি নাই যে কখন হবে। তো সেই ক্ষেত্রে তোমরা সাধারণত মার্চ এপ্রিলের দিকে হতো অর্ধবার্ষিক পরীক্ষা, কিন্তু এখন তো নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না কবে হবে, সেটা তো সময় বলে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই তোমরা কি অনেকে ক্লাস করতে বোঝো না? তোমাদের সাউন্ড গুলো মিউট করো না কেন? প্রশ্ন করার সময় না হয় ওপেন করবা, পরে তুমি সাউন্ড মিউট করো না কেন? কি ব্যাপার? স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সাউন্ড অফ করো, আমার কথা শোনো। ভিভো 1938 এটা কার? সাউন্ড মিউট করো। সাউন্ড গুলো অফ না করলে তো আমার কথা শুনতে পাবো না, ক্লাস করতে পারবো না। তো কথা তো বলাই যাবে সবাই, ঠিক আছে? এখন দেখো, আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়টা হলো তাপগতিবিদ্যা। তাহলে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আমরা পড়বো যে তাপগতিবিদ্যা কি। তাহলে পদার্থবিজ্ঞানের অনেকগুলো শাখা আছে, তোমরা জানো যে শব্দ, তাপ, আলো, বিদ্যুৎ, হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞান, হ্যাঁ, এরকম অনেক ধরনের শাখা আছে। তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখা শক্তির সাথে কাজের সম্পর্ক নিয়ে, মানে শক্তির সাথে তাপের সাথে কাজ এবং শক্তি নিয়ে আলোচনা হয়, সেই শাখাটাই হবে তাপগতিবিদ্যা।
তাপের সাথে কাজ এবং শক্তি নিয়ে আলোচনা হবে। পদার্থবিজ্ঞানের যে শাখা, সেই শাখাটা হলো তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারে আমরা কিছু নতুন ধারণাও করব। এই চ্যাপ্টারে তাপমাত্রা সংক্রান্ত বিভিন্ন রাশি, তাপ গতিবিদ্যার সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, অভ্যন্তরীণ শক্তি, হ্যাঁ, তাপের সাথে কাজের সম্পর্ক এবং আরো অনেক ধরনের রাশি আমরা এই চ্যাপ্টারে পড়ব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের যে রাশিটা আমরা পড়ব, যে তোমার হলো তাপ কি, কেউ বলতে পারবা? তাপ হলো, আমি বলছি যে তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গা। আমরা জানি যে ঠান্ডা লাগাটাও হলো তাপ। যেমন ফ্রিজের কোনো কিছুকে তুমি হাতে ধরলা, এখানে ঠান্ডা অনুভব করবা। ঠান্ডা লাগাটাও তাপ, গরম লাগাটাও তাপ। অর্থাৎ তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গা। আবার আসো তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে পদার্থের বা বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থাটা কি? দুইটি বস্তু পরস্পরের সংস্পর্শে যদি রাখা যায়, কাছাকাছি রাখা যায়, তবে তাপের আদান প্রদান হয়। অর্থাৎ একটা বস্তু অপর বস্তুকে তাপ দিবে না নিবে, এই যে বিষয়টা, তাপীয় অবস্থা। স্যার, উষ্ণ বস্তু তাপ হারায় এবং শীতল বস্তু তাপ গ্রহণ করে। হ্যাঁ, উষ্ণ বস্তু সর্বদাই তাপ গ্রহণ করবে এবং শীতল বস্তু সেই তাপটা গ্রহণ করবে। যেমন দেখো, একটা গরম বস্তু তুমি পরিবেশে কোথাও রেখে দিলা, বাইরে কোথাও রেখে দিলা, বা গরম পানি রেখে দিলা, দেখবা যে আস্তে আস্তে সে ঠান্ডা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে গরম পানি তাপ হারাচ্ছে আর হলো পরিবেশ সেই তাপটা গ্রহণ করছে। অর্থাৎ বা এরকম দুইটা বস্তু যদি আমরা পাশাপাশি রাখি, একটা গরম বস্তু, একটা ঠান্ডা বস্তু, এবং তাপ অন্য কোনো উপায়ে বাইরে ভিতরে আসতে যেতে পারে না, তখন এই কোন বস্তু কতটুকু তাপ দিবে বা নিবে যে বিষয়টা, একটা গরম বস্তুটা তাপ দিবে আর শীতল বস্তুটা সেই তাপ নিবে। তাহলে তাপ দেওয়া এবং নেওয়ার যে বিষয়, সেটাই হলো কি বলো, তাপমাত্রা। তারপরে দেখো, পরের রাশি হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র, যেটা আমরা জানি যে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপক একটা যন্ত্র আছে যেটা থার্মোমিটার। থার্মোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়, কিন্তু বিভিন্ন বস্তু তাপমাত্রার পার্থক্য নির্ণয় করে, তাকে থার্মোমিটার বলে। আচ্ছা, তাইলে দেখো যে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে তাপমাত্রা সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে এবং একাধিক বস্তুর মধ্যে মানে তাপমাত্রার তফাৎটা বা পার্থক্যটা নির্ণয় করা যাবে, সেই যন্ত্রটাই হলো থার্মোমিটার। তাইলে আরেকটা জিনিস আছে যে এখানে আলোচনা নাই, তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দ্বারা। বিভিন্ন আকৃতির বিভিন্ন রকম থার্মোমিটার আছে। তোমরা জানো যে আমরা শুধু একটা থার্মোমিটারের সাথে পরিচিত, যেটা ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার, জ্বর আসলে জ্বর মাপে। কিন্তু এছাড়াও তাপমাত্রা পরিমাপের অসংখ্য রকমের, অসংখ্য ধরনের থার্মোমিটার আছে। আরেকটা জিনিস বললাম যে তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার, কিন্তু এইখানে আলোচ্য বিষয় না। তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটাকে বলে ক্যালোরিমিটার। এটার একটা প্র্যাকটিক্যাল আছে, আমরা প্র্যাকটিক্যাল করব। তাহলে তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো থার্মোমিটার। আর আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে এখানে তাপীয় সমতা। তাপীয় সমতা তোমরা দেখো, ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে ঢাকনা দেওয়া আছে, কোনোভাবে বস্তুটা ঢুকিয়ে, এটা হলো গরম বস্তু, এটা হলো গরম, আর এটা হলো ঠান্ডা বস্তু, এটা শীতল বস্তু বা ঠান্ডা বস্তু। তাহলে এই গরম বস্তুটা কি করবে? তাপ হারাবে। আর কে গ্রহণ করবে? শীতল বস্তু তাপ গ্রহণ করবে। তাইলে এটা হারাতে হারাতে আর এটা গ্রহণ করতে করতে একসময় দুটার তাপ সমান হয়ে যাবে।
অর্থাৎ একই পাত্রে কি দুইটা থাকবে, মানে গরম আর শীতল দুইটাই থাকবে? হ্যাঁ, গরম আর শীতল একটা পাত্রে আমরা যদি আবদ্ধ রাখি, যে তাপটা অন্য কোথাও যেতে না পারে, যদি বাইরে বা অন্য কোথাও বেরিয়ে যেতে না পারে, তবে গরম বস্তু যতটুকু তাপ হারাবে ওই শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করতে পারবে। এটা তো আমরা প্রথমে গরম বস্তু অন্য জায়গা থেকে এনে এবং শীতল বস্তু অন্য জায়গা থেকে এনে কাছাকাছি রাখলাম বা সংস্পর্শে রাখলাম, রেখে পাত্রটা আবদ্ধ করে দিলাম। তাহলে এই অবস্থা তাপ বাইরে বা অন্য কোথাও যেতে পারবে না। তাহলে গরমটার থেকে তাপ ঠান্ডাটার দিকে যেতে থাকবে। কতক্ষণ যেতে থাকবে? যতক্ষণ না দুইটার তাপ সমান হয়ে যাবে। যেমন দেখো, এটাকে বলে তাপীয় সমতা। এটাকে বলে কি? তাপীয় সমতা। যেমন পানির ক্ষেত্রে, যেমন এটা ভর্তি আছে পানি, এটা আরেকটা পাত্র, কিন্তু এটার পানির লেভেলটা আর একটু নিচে। আমরা যদি এই দিক দিয়ে সংযোগ করে দেই, পানি কোন দিক থেকে কোন দিকে যাবে বলো? পানি এই দিক থেকে এদিকে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না এই দুইটার পানির লেভেল সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানির প্রবাহ থাকতে পারে, ততক্ষণ পর্যন্ত পানির প্রবাহ থাকবে। তাহলে এটা হবে পানির সমতা। আর এখানে যখন তাপের কোনো আদান প্রদান হবে না, পরস্পর সংস্পর্শে রাখলে একরকম তাপ, সেটাকে বলবো আমরা তাপীয় সমতা। তারপরে যে রাশিটা আমরা যে তাপমাত্রা যে পরিমাপ করার যন্ত্র বের করব, যে থার্মোমিটার, এই তাপমাত্রা পরিমাপের বিভিন্ন ধরনের স্কেল আছে। তোমরা জানো যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, ত্রৈধ বিন্দুর স্কেল আছে, আন্তর্জাতিক স্কেল আছে, মানে তাপমাত্রা মাপার বিভিন্ন উপায়। সেই ক্ষেত্রে এই বিভিন্ন স্কেল তৈরির ক্ষেত্রে দুইটা স্থিরবিন্দু ধরে নিতে হয়। একটাকে বলে নিম্ন স্থিরবিন্দু আর একটাকে বলে ঊর্ধ্ব স্থিরবিন্দু। একটাকে বলে নিম্ন স্থিরবিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বা আইস পয়েন্ট, এটাকে বলে নিম্ন স্থির বিন্দু, বা এটাকে বলে বরফ বিন্দু বা আইস পয়েন্ট। হ্যাঁ, আরেকটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু, এটাকে বলে স্টিম পয়েন্ট বা বাষ্প বিন্দু বলা। তাইলে এটা নিম্ন স্থির বিন্দু কাকে ধরা হয়? যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। আর এই নিম্ন স্থির বিন্দু হলো 0 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রা সেলসিয়াসের ক্ষেত্রে, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থির বিন্দু হলো 0 ডিগ্রি সেলসিয়াস। তাইলে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, আমরা জানি যে বরফ পানিকে ঠান্ডা করতে করতে যখন 0 ডিগ্রিতে আসে তখন বরফ হয়। আবার যখন বরফ গলতে থাকে তখন 0 ডিগ্রিতেই বরফ গলে। তাহলে এই বিশুদ্ধ বরফ যে তাপমাত্রায় পানিতে পরিণত 0 ডিগ্রি সেলসিয়াসে গলে নাকি 4 ডিগ্রি সেলসিয়াসে গলে? 0 ডিগ্রি সেলসিয়াসে গলবে। এটা পানির ক্ষেত্রে 4 ডিগ্রি সেলসিয়াসের একটা ব্যতিক্রমী প্রসারণ আছে। তোমরা নিচের ক্লাসে পড়ছো যে পানির প্রসারণ বলতে একটা জিনিস আছে, ওই 4 ডিগ্রি যেটা বলছো এটা ব্যতিক্রমী প্রসারণ। কিন্তু বরফ হবে 0 ডিগ্রিতে, আবার বরফ গলবেও হলো 0 ডিগ্রিতে। তাহলে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বলে নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু বা আইস পয়েন্ট বা বরফ বিন্দু বলে এটাকে। আবার ঊর্ধ্ব স্থির বিন্দু, এটা নিম্ন আর একটা হলো ঊর্ধ্ব। ঊর্ধ্ব স্থির বিন্দু যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বলে ঊর্ধ্ব স্থির বিন্দু।
ঊর্ধ্বস্থির বিন্দু হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তাইলে এটা হলো নিম্ন স্থির বিন্দু আর এটা হলো কি হলো ঊর্ধ্বস্থির বিন্দু। ঊর্ধ্বস্থির বিন্দু ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম পয়েন্ট, আর এটা নিম্ন স্থির বিন্দু নিম্ন স্থিরাঙ্ক বরফ বিন্দু বা আইস পয়েন্ট বলা। তারপরে দেখো সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল কাকে বলে? তাইলে যে স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, তাইলে এটার মৌলিক ব্যবধান কত? এটা থেকে এটা বিয়োগ করলে মৌলিক ব্যবধান 100টি ভাগ। তাইলে এটার এক ভাগকে বলা হবে 1 সেলসিয়াস স্কেল। এক ভাগকে বলা হবে 1 ডিগ্রি সেলসিয়াস। তাইলে যে স্কেলে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস ধরে মৌলিক ব্যবধান 100টি ভাগের এক ভাগকে বলা হবে 1 ডিগ্রি সেলসিয়াস। তোমরা জানো যে বিজ্ঞানী সেলসিয়াস তার নাম অনুসারে তার স্কেলটার নামকরণ করা হয়েছে সেলসিয়াস স্কেল। এরকম ভাবে ফারেনহাইট, বিজ্ঞানী ফারেনহাইটের নাম অনুসারে, এরকম কেলভিন স্কেলের নাম অনুসারে। তাইলে দেখো সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রি আর 100 ডিগ্রি। এখন আসো ফারেনহাইট স্কেলের 32 ডিগ্রি আর 212 ডিগ্রি। 32 আর হলো কত 212 এবং 180 ভাগের এক ভাগ। মৌলিক ব্যবধান হলো 180 ভাগ। মৌলিক ব্যবধান হলো 180 ভাগের এক ভাগ। তাহলে 180 ভাগের এক ভাগকে বলা হবে 1 ডিগ্রি ফারেনহাইট। এটাকে বলা হবে 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এরকম হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেল হলো নিম্ন স্থির বিন্দু হলো 273 আর ঊর্ধ্ব স্থির বিন্দু হলো 373 এবং মৌলিক ব্যবধান হলো 100। মৌলিক ব্যবধান হলো 100 এবং এই একটা ভাগকে বলা হবে 1 কেলভিন। এটার মধ্যে ডিগ্রি নেই কিন্তু 1 কেলভিন। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কিন্তু ডিগ্রি কেলভিন হয় না, হবে শুধু কেলভিন। তাইলে দেখো যে স্কেলের নিম্ন স্থির বিন্দু 273, ঊর্ধ্ব স্থির বিন্দু 373 এবং মৌলিক ব্যবধানকে 100 ডিগ্রি, 100 মৌলিক ব্যবধান 100 হলে এবং প্রত্যেক এক ভাগকে বলা হবে 1 কেলভিন। তাহলে দেখো যে আমরা দেখলাম যে তাপমাত্রা যে স্কেল নির্ধারণের জন্য দুইটা স্থির বিন্দুর প্রয়োজন হয়। এই স্থির বিন্দু হলো শাহাদাত হোসেন আকাশ। তোমার ভিডিও মোড বন্ধ করো। শাহাদাত হোসেন আকাশ, স্যার আমার তো বন্ধই স্যার। দেখো বন্ধ হয় নাই, এখন বন্ধ হয়েছে। তাহলে দেখো যে আমরা হলো দেখলাম যে তাপমাত্রা পরিমাপের জন্য দুইটা স্থির বিন্দু প্রয়োজন হয়, একটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু আর একটা নিম্ন স্থির বিন্দু। এরকম ভাবে বিজ্ঞানী সেলসিয়াসের নাম অনুসারে এটা হলো সেলসিয়াস স্কেল, বিজ্ঞানী ফারেনহাইটের নাম অনুসারে ফারেনহাইট এবং কেলভিনের নাম অনুসারে আমরা কেলভিন স্কেল দেখলাম। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। এরপরে যে রাশিটা একটা ইম্পর্টেন্ট রাশি, এটা হলো ত্রৈধ বিন্দু।
পানির পানির কয়টা অবস্থা বলো? পানির 3টা অবস্থা। পানির 3টা অবস্থার নাম কি? কঠিন, তরল, বায়বীয়। না না, বরফ, 3টা পানি, অবস্থার নাম হলো বিশুদ্ধ বরফ, বরফ, পানি, পানি, জলীয় বাষ্প। বাষ্প। হ্যাঁ শোনো, হ্যাঁ, বরফ, পানি, জলীয় বাষ্প। পানির 3টি অবস্থা হলো সাধারণ পানি, বরফ এবং জলীয় বাষ্প। তাইলে একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় সাধারণ পানি, বরফ এবং জলীয় বাষ্প একই সাম্য অবস্থায় থাকে, সেই তাপমাত্রাটাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। এই তাপমাত্রাটা হলো 273.16। তাইলে 273.16 কেলভিন। তাহলে 273.16 কেলভিন, এটা হলো পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, অঙ্ক অনেক সময় কাজে লাগবে। তাইলে যে তাপমাত্রা বা একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানির 3টি অবস্থা, অর্থাৎ সাধারণ পানি, বরফ এবং জলীয় বাষ্প, সাধারণ পানি, বরফ এবং জলীয় বাষ্প একই সাম্য অবস্থায় থাকে, সেই তাপমাত্রাটাকে বলা হবে পানির ত্রৈধবিন্দু। যদি আসে পানির ত্রৈধবিন্দু, তাইলে সংজ্ঞা দিতে হবে সাধারণ পানি, বরফ, জলীয় বাষ্প। আর যদি আসে যে শুধু ত্রৈধবিন্দু, তখন বলবা যে যে তাপমাত্রা পদার্থের 3টি অবস্থা, অর্থাৎ কঠিন, তরল এবং বায়বীয় একই সাম্য অবস্থায় থাকে, সেটাকে বলবো ত্রৈধবিন্দু। তখন আর পানি বলবো না। পানি বললে পানির 3টা অবস্থা আলাদা করতে হবে, যে সাধারণ পানি, বরফ এবং জলীয় বাষ্প। দেখো 1 কেলভিনের এই ত্রৈধবিন্দু দিয়ে 1 কেলভিনের একটা সংজ্ঞা দেওয়া যায়। ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 273.16 কেলভিন। এই ত্রৈধবিন্দুর তাপমাত্রা 1/273.16 ভাগকে 1 কেলভিন বলেছেন। এত ভাগের 1 ভাগকে বলা হবে 1 কেলভিন। আমরা আগে বলছিলাম যে কেলভিনের ঊর্ধ্বস্থির বিন্দু, নিম্নস্থির বিন্দু দিয়ে বলছিলাম যে নিম্নস্থির বিন্দু 273, ঊর্ধ্বস্থির বিন্দু 373 এবং 100টি মৌলিক ব্যবধানের 1 ভাগকে বলা হবে 1 কেলভিন। এখন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 এই ভাগকে, অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? যেমন 1/10 বা বাংলায় বলতে হবে 10/1। এটা দ্বারা কি বোঝায়? যে এই 10কে 10টা ভাগ করলে তার 1 ভাগ হলো 1। তাহলে এরকম 273 যে ভাগটা আছে, এটাকে যদি 273 ভাগ করি, তার 1 ভাগ হবে 1 কেলভিন। এটা যদি ভগ্নাংশ সংখ্যাটা না থাকে, অর্থাৎ 273 ভাগের 1 ভাগ, মানে 273টা টুকরা করলে 1 টুকরাটা হবে 1 কেলভিন। আমাদের হিসাবের সুবিধার্থে অনেক সময় 273 ব্যবহার করা হয়, মানে ত্রৈধবিন্দু তাপমাত্রা। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে ত্রৈধবিন্দু তাপমাত্রা 273.16, সেই ক্ষেত্রে 15 ব্যবহার করা হয় 273, আবার শুধু 273 ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে। এটা আমরা অঙ্ক করার শুরু করি। আর তোমরা জানো যে যেহেতু অঙ্কর বিষয়টা আসছে, আমরা বলি যে দেখো যে এটা তো হলো জ্ঞানমূলক প্রশ্ন। কতে হলো জ্ঞানমূলক, কতে হলো কি অনুধাবন, আর গতে হলো একটা অঙ্ক থাকবে, আর ভতেও একটা কি থাকবে বলো, অঙ্ক থাকবে। তাহলে বলো এটা 3, এটা 4, এটা হলো 1, এটা হলো 2। এখন লক্ষ্য করো, একটা সৃজনশীলের মধ্যে গণিত হলো 7। তাহলে এরকম 5টা সৃজনশীলের গণিত হবে 35। তার মানে ফিজিক্সে তুমি যদি, এটা হলো 3 গুণ 5, ফিজিক্সে যদি পুরো বই তুমি মুখস্থ করে ফেলো,
তাইলে তুমি পাইবা শুধু 15 নাম্বার। কত নাম্বার পাবা মুখস্থ করে? শুধু 15 নাম্বার পাবা। আর যদি তুমি মুখস্থ না করেও তুমি অঙ্ক পারো তাহলে তুমি পেয়ে যাবো 35 নাম্বার। তাহলে দেখো যে ফিজিক্সে গণিত পারার কোনো বিকল্প নাই। আর এত বেশি অঙ্ক আছে যে বইটা একটু খুলে দেখো কি অবস্থা। প্রচুর অঙ্ক, প্রচুর সূত্র, যদি পড়তে চাও পড়ে শেষ করা যাবে না, আর না পড়লে কোনো পড়া খুঁজে পাবা না। তাহলে দেখো যে আমরা কিন্তু এখন আগের মতো আমরা কি করতাম যে ফিজিক্সের প্রত্যেকটা বড় বড় ক্যালকুলেশন, প্রতিপাদন, এগুলো আমরা মানে বোর্ডে পড়াতাম বা ক্লাসে পড়াতাম। হ্যাঁ, সেক্ষেত্রে মানে বিভিন্ন ভাবে পড়াতাম, মুখস্থ করতো ছাত্ররা। কিন্তু এখন তো বড় কোনো ক্যালকুলেশন আসে না, বড় কোনো ক্যালকুলেশনের প্রতিপাদন প্রয়োজন হয় না। শুধু ছোট ছোট জ্ঞানের জিনিসটা লাগবে, আর অনুধাবন জ্ঞানের চেয়ে সামান্য একটু বড় কিছু আইডিয়া। দেখা গেছে যে দুইটা জ্ঞান স্যার ওই ক্লাসে শুরুতে স্যার একটু বুঝাই দিয়েছিলেন না, ওটা বুঝিনি স্যার। সৃজনশীল বহু নির্বাচনী কত, ওটা একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, তাহলে দেখো বুঝে দে স্যার প্রথম শোনো, দ্বিতীয় পত্র। দেখো আমরা ওই যে বিষয়টা আলোচনা করছিলাম যে তোমরা হলো পড়তে হবে হলো অঙ্ক করতে হবে খুব বেশি। সেই ক্ষেত্রে মুখস্থের পড়া তো তুলনামূলক কম, বুঝতে হবে আর অঙ্ক করতে হবে প্রত্যেকটা রাশি। আচ্ছা স্যার, আমাদের যে এক্সাম হবে, তো এক্সামে কি আমাদের এই যে 1 থেকে 4 অধ্যায় বা 1 থেকে 3 অধ্যায় মিলাইয়া তারপর সৃজনশীল হবে, নাকি সাবজেক্ট অধ্যায় ভিত্তিক একটা করে হবে? তোমরা জানো যে আমরা যদি মনে করি যে ক খ একটা চ্যাপ্টারের, আবার গ আর ঘ অন্য কোনো চ্যাপ্টারে থাকবে, সেখানে থাকতে পারে। জি স্যার। ঠিক আছে, সেই ক্ষেত্রে সাধারণত এক চ্যাপ্টারে যে চ্যাপ্টার থেকে আসে সেই চ্যাপ্টারেই মানে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আবার ক খ অন্যটার থেকে আবার আসতে পারে, অন্য চ্যাপ্টার থেকে হতে পারে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আজকে তোমরা মোটামুটি পার্টিসিপেন্ট আমরা পেয়েছি হলো 18-20 জন। যাই হোক, আগামী দিনে এই ক্লাসগুলো। তো স্যার আপনি এখন থেকে সেকেন্ড পেপার নেবেন আর ফার্স্ট পেপার অন্য টিচার নেবে, এটাই তো? মানে স্যার এক একটা সাবজেক্ট এক টিচার নিলে বেটার হয় আর কি, না দুইটা একসাথে মানে একসাথে নিলে আর কি উল্টাপাল্টা হয়ে যায়। হ্যালো স্যার, আমি বললাম যে ফার্স্ট পেপার এক টিচার নিবে, সেকেন্ড পেপার এক টিচার নিবে, এভাবেই তো হবে না? নাকি সেকেন্ড পেপার 2 টিচারই নিবে বা ফার্স্ট পেপার 2 টিচার নিবে? না, ফার্স্ট পেপার একজনই নিবে, আবার সেকেন্ড পেপার আরেকজনই নিবে, তাই না। আমরা হয়তো যে চ্যাপ্টার যিনি শুরু করবেন সেটা উনি শেষ করবেন, এরপরে আমরা যদি অন্য চ্যাপ্টারে যাই, যেমন আমাদের টিচার আছে ফিজিক্সে 3 জন। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আমরা 2 জনের ক্লাস দেখছো। আর তোমাদের যে আইসিটি ক্লাস নিচ্ছে তোমাদের জান্নাত ম্যাডাম, উনিও ফিজিক্সের, সেক্ষেত্রে উনি আইসিটি তে সময় বেশি দিচ্ছে, এই জন্যই ফিজিক্সে আমরা 2 জন আছি বলে ক্লাস আরো কম দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে তোমার হলো একজনে একটা চ্যাপ্টার শেষ হবে, পরে আবার অন্য চ্যাপ্টারে যাবে, সেটা সেকেন্ড পেপারে হোক আর ফার্স্ট পেপারে হোক। জি স্যার, আমি এটাই বলতে চাইছি যে মানে যে টিচার এক অধ্যায় ধরবে সে পুরো ফুললি শেষ করলে বেটার, কারণ একজন ধরবে আরেকজন মানে এলোমেলো করে ফেলবো। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমরা অর্ধবার্ষিকী প্রথম অধ্যায় প্রথম পত্র 4টা না? স্যার হ্যালো স্যার, স্যার এমন হয়ে গেছে গা।
পড়া কেমন বুঝলো সবাই? আমি তো মোটামুটি ভালোই বুঝছি। আমিও ভালোই বুঝছি, ভালোই পড়ায়। হ্যাঁ স্যার খুব ভালোই পড়ায়। এখন আমাদের উপরে ডিপেন্ড যে আমরা ভালো করে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো, যতটুকু বুঝলাম আর কি। অবশ্যই। হ্যাঁ অবশ্যই। হ্যালো আফু, হ্যাঁ আপু বলো। হ্যাঁ ভাই বলো বলো। ক্লাসের শুরুতে যে আমাদের বুঝেছিল সৃজনশীল আর বহু নির্বাচনী আর অর্ধবার্ষিক জন্য কি এটা ছবিটা আছে তোমার কাছে? হ্যাঁ আমি মানে লিখে রাখছি ভাইয়া। তোমার ওইটা ছবি পড়লে নাই। হ্যাঁ বলো। স্যার এটাই বুঝাইছে যে তোমার, আমি বলি আমাদের এটাই বোঝানো হয়েছে যে তোমার কেন অনুধাবন বা এগুলা প্রথম অধ্যায় একটা 4 অধ্যায় এগুলাই বোঝানো হয়েছে, বাট এর চেয়ে বেশি কিছু বোঝানো হয়নি। আর প্রথম পত্র অর্ধবার্ষিক জন্য কয়টা? প্রথম পত্র তোমার 1 থেকে 4 অধ্যায়, হ্যাঁ, আর দ্বিতীয় পত্র 1 থেকে 3 অধ্যায়। আচ্ছা ধন্যবাদ। ওকে ভাই, ওকে ভাইয়া। আপু আমি তো মাত্র জয়েন হয়েছি আপু, আপনি যদি আমাকে সব কথা কিছু বলতেন। আচ্ছা এই ভিডিওটা আমার কাছে আপনি আছে। আমাকে ইনবক্সে কন্টাক্ট করেন। হ্যাঁ আপু আপনার সাথে তো আমার অ্যাড নাই আপু। ও আচ্ছা তাই বুঝি। হাসেন ও কেন আচ্ছা আপু? আমি আচ্ছা আমি বলি। ফিজিক্স পড়ানো হয়েছে আজকে দ্বিতীয় পত্র। স্যার আমাদের বলেছে যে অর্ধবার্ষিক আর ফাইনাল পরীক্ষা 2টা পরীক্ষা হবে আমাদের। তার মধ্যে প্রথম পত্র আপনার ফিজিক্স 1 থেকে 4 অধ্যায় পড়তে বলছে।